আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। তো ভৌত রাশিটা কি? ভৌত রাশি, ভৌত মানে কি? যেটা হচ্ছে দৃশ্যমান, অর্থাৎ আমরা যেটা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সেগুলো কিন্তু ভৌত বিষয় বা ভৌত রাশি। আর পরিমাপটা হচ্ছে যেটা কিনা বলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই সকল বিষয়, অর্থাৎ কোনো কিছু মেপে দেখা। আমরা সচরাচর বাজারে গেলে কিন্তু মাপজোকের বিষয়টা আমরা বলে থাকি, ঠিক পরিমাপটা কিন্তু ঠিক তেমনই একটা বিষয়। এই অধ্যায়ের শুরুতেই তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থ কি? তোমরা নিশ্চয় জানো যে পদার্থ হচ্ছে যার নির্দিষ্ট ভর আছে, স্থান দখল করে। এই তো নির্দিষ্ট ভর স্থান দখল করে এরকম আমাদের চোখে দৃশ্যমান কিন্তু মোটামুটি সকল পদার্থই। আবার দেখো যে পদার্থকে কিন্তু আবার ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগও করা হয়েছে, সেটা অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো পর্যন্ত হতে পারে। এবং এই পদার্থের কিন্তু আবার দেখা যায় যে এক এক রকম পদার্থের এক এক রকম গঠন, এক এক রকম পদার্থের হচ্ছে শক্তিটাও কিন্তু এক এক রকম। তাদের ভিতরে দেখা যায় যে অনেক সময় স্থিতিশক্তি থাকে, সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। আবার কখনো সেটার মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আসে বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি উৎপন্ন করা হয়। এই তো পদার্থ বিজ্ঞানে কিন্তু আসলে দেখো এখানে তোমাদের বই এখান থেকে যে এই পর্যন্ত আলোচনা করা হয়েছে জাস্ট পদার্থ বিজ্ঞান নিয়ে। পদার্থ হচ্ছে যেটা কিনা স্থান দখল করে ভর আছে, আর বিজ্ঞানটা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পদার্থটা আসলে কীরকম বা কতটা কি কি কাজ করে এই পদার্থ বিজ্ঞান, বা তার চলাচলের পথটা কি আসলে, সেটা নিয়ে কিন্তু এখানে শুরু করেছে। পদার্থবিজ্ঞান কিন্তু বিজ্ঞানের একটি মৌলিক শাখা। এই নামটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে পদার্থ যোগ বিজ্ঞান, অর্থাৎ পদার্থকে বিজ্ঞান ভিত্তিকভাবে যেখানে আলোচনা করা হয়েছে সেটাই কিন্তু পদার্থবিজ্ঞান। তো এরপরে এসছে পদার্থবিজ্ঞানের পরিসর, অর্থাৎ কোন কোন পরিসরে এই পদার্থবিজ্ঞানের কার্যক্রম হয়ে থাকে। এখন বিজ্ঞানীরা এই পদার্থবিজ্ঞানের পরিসর নিয়ে কিন্তু অনেক গবেষণা করেছেন, নানা রকম সূত্র আবিষ্কার করেছেন, এবং আমরা দৈনন্দিন জীবনে যে এই পদার্থবিজ্ঞানকে ব্যবহার করছি সেটার কিন্তু অনেক উদাহরণ তারা দিয়েছেন। বা এই সভ্যতার যে এই পরিবর্তনটা এসছে, যে আধুনিক যুগ আমরা পেয়েছি, এটা কিন্তু মূলত পদার্থবিজ্ঞানের ছোঁয়ার কারণে। আর এই পদার্থবিজ্ঞান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ব্যবহার হচ্ছে, সেটা আমরা দেখি বা না দেখি। শুধু তাই নয়, আমাদের জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখাও কিন্তু এই পদার্থবিজ্ঞানের উপরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্ভরশীল। এখানে পদার্থবিজ্ঞানের যে পরিসর নিয়ে আলোচনা করা হয়েছে সেটাকে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বা মনে রাখার জন্য সহজ উপায় করে দেখাতে চেয়েছি। তো চলো বন্ধুরা, আমরা একটু বোর্ডে দেখে আসি যে পদার্থবিজ্ঞানের পরিসরটা কি কি হতে পারে। দেখো এখানে পদার্থবিজ্ঞানের পরিসর বলতে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা, বায়োলজি জীববিজ্ঞান, কেমিস্ট্রি রসায়ন, জিওলজি, মেডিসিন, মানে এই যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটি বিষয়ের সাথে কিন্তু পদার্থবিজ্ঞানের আন্তঃসংযোগ রয়েছে। কীরকম সংযোগ রয়েছে দেখো, অ্যাস্ট্রোনমি এর সাথে যখন পদার্থবিজ্ঞানটা যোগ হয়েছে, বা বিজ্ঞানের যে পদার্থের যে বিষয় সেই বিষয়টা যখন এটার সাথে যুক্ত হয়েছে তখন অ্যাস্ট্রোফিজিক্স হয়ে গিয়েছে, অর্থাৎ এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায়ও ব্যাখ্যা করা সম্ভব। আবার বায়োলজির সাথে যখন পদার্থবিজ্ঞান যুক্ত হয়েছে তখন কিন্তু হয়েছে বায়োফিজিক্স, অর্থাৎ বায়োলজির সাথে ফিজিক্সের কম্বিনেশন যেটাকে বলা হয়। তারপর দেখো কেমিস্ট্রির সাথেও কিন্তু পদার্থবিজ্ঞানের রিলেশন রয়েছে, যার কারণে কিনা এখানে কেমিক্যাল ফিজিক্স এর একটা অবস্থান রয়েছে। তারপর দেখো জিওলজির সাথে পদার্থবিজ্ঞান যখন যুক্ত হয়েছে তখন কিন্তু জিওফিজিক্স হয়েছে, বা যেটা বলে ভৌত বিজ্ঞান। তারপরে দেখো ভূতাত্ত্বিক বিজ্ঞান যেটাকে বলা হয়,
মেডিসিনের সাথে পদার্থবিজ্ঞান যখন যুক্ত হয়েছে, মেডিকেল ফিজিক্স হয়েছে, যার এটা হচ্ছে চিকিৎসা বিদ্যার সাথে পদার্থবিজ্ঞানের সমন্বয়। পদার্থবিজ্ঞানের পরিসরটা দেখো এখানে, এই প্রত্যেকটি বিষয়ের সাথে কিন্তু কোনো না কোনোভাবে পদার্থবিজ্ঞান জড়িত রয়েছে এবং পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু এই প্রত্যেকটি বিষয়কেই ব্যাখ্যা করা সম্ভব। তো আশা করি তোমরা পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। এরপরে আসছে পদার্থবিজ্ঞানের প্রকারভেদ। দেখো পদার্থবিজ্ঞানকে সাধারণত কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের বই থেকে আমি এখানে একটু চার্টে দেখাতে চাচ্ছি যে আমার নিজের করা চার্ট। দেখো একে কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে খুব সাধারণ বা স্বাভাবিক বিষয়গুলো, যেগুলো খুব সহজে বোঝা যায়, জানা যায়, সেগুলোকে আলোচনা করা হয়েছে। আর আধুনিক পদার্থবিজ্ঞানে একটু বিস্তারিত বা একটু ভেতরের বিষয় যেটাকে বলা হয় সেগুলোকে আলোচনা করা হয়েছে। যেমন দেখো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে কি কি আলোচনা করা হয়েছে? বলবিজ্ঞান, অর্থাৎ বল কি এবং বল সংক্রান্ত যে তথ্যগুলো, সেই তথ্যগুলোকে কিন্তু বলবিজ্ঞানে আলোচনা করা হয়েছে। শব্দ, আমরা জানি শব্দ হচ্ছে এক প্রকার শক্তি বলা যায়, তো এই শব্দর সাথে বিজ্ঞান কথাটা যুক্ত করে শব্দবিজ্ঞান হয়েছে এবং এটি পদার্থবিজ্ঞানে কিন্তু একটা ব্যাপক স্থান দখল করেছে। তারপরে দেখো তাপও কিন্তু এক ধরনের বিজ্ঞান এবং এক ধরনের শক্তি। এই তাপ বিজ্ঞানে কিন্তু সব তাপ সংক্রান্ত যত বিষয় আছে সব আলোচনা করা হয়েছে। তাপগতি বলতে কি বোঝায়? তাপের সঞ্চালন। তাপ যখন গতিপ্রাপ্ত হবে তখন হবে তাপের সঞ্চালন। ঠিক এই তাপগতি বিজ্ঞানে কিন্তু তাপের সঞ্চালন কিভাবে হয়, কোথা থেকে কোথায় হচ্ছে, কোন পদার্থ থেকে কোন পদার্থে হচ্ছে, ঠিক কিন্তু সেটা কিন্তু আলোচনা করা হয়েছে। বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান। দেখো বিদ্যুৎ কি সেটা তোমরা সবাই জানো, তড়িৎ বা বিদ্যুৎ যেটাকে বলা হয়। এবং চৌম্বক বিজ্ঞান, চৌম্বক তোমরা দেখেছো যার দুটো প্রান্ত থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এই দুটো বিষয়ে বিস্তারিত নিয়ে এই বিজ্ঞানে আলোচনা করা হয়েছে, বিদ্যুৎ এবং চৌম্বক বিজ্ঞানে। আলোক বিজ্ঞানকে আমরা জানি আলোক এক প্রকার শক্তি এবং এই আলোক বিজ্ঞানে আলোক শক্তি সকল রকম কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আসছে আধুনিক পদার্থবিজ্ঞান, যেটা কিনা কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্বের সমন্বয় বলা হয়। কোয়ান্টাম বলবিজ্ঞান বা আপেক্ষিক তত্ত্বের সমন্বয় কি কি হয়েছে দেখো, আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান। আণবিক এবং পারমাণবিক পদার্থ, কিছু আণবিক পদার্থ রয়েছে, পারমাণবিক পদার্থ রয়েছে, সেগুলো নিয়ে, সেগুলোর কার্যকারিতা নিয়ে, সেগুলোর কর্মক্ষেত্র নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে এটা। নিউক্লিয় পদার্থবিজ্ঞান, এটাও হচ্ছে এক ধরনের পদার্থবিজ্ঞান যেটা নিউক্লিয়ার বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, নিউক্লিয়ার পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে, কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়েছে, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে এই বিজ্ঞানে। কঠিন অবস্থা বিজ্ঞান, কঠিন অবস্থা মানে কি? যে অবস্থা স্বাভাবিক নয়, স্বাভাবিকের থেকে একটু আলাদা, সেই অবস্থা নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কঠিন অবস্থার বিজ্ঞান। তারপরে আলোচনা হচ্ছে পার্টিকেল বা কণা বিজ্ঞান, পদার্থের বা পরমাণুর বিভিন্ন কণাসমূহ নিয়ে এই বিজ্ঞানে আলোচনা করা হয়েছে। তো আশা করি বিজ্ঞানের পরিসর এবং পদার্থবিজ্ঞানের যে দুটো শাখা রয়েছে বা যে দুটো শ্রেণী বিভাগ রয়েছে সেটা সম্পর্কে তোমরা এখান থেকে ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে আসছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। দেখো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কথাটার মধ্যেই ক্রমে ক্রমে বিকশিত হয়েছে, এই কথাটা কিন্তু মিল আছে। দেখো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ মানে পদার্থবিজ্ঞান কিভাবে ক্রমান্বয়ে বিকশিত হয়েছে, অর্থাৎ আমরা যে বর্তমান যুগে এসছি সেটা পূর্ববর্তী অবস্থা থেকে কি করে ধাপে ধাপে পদার্থবিজ্ঞান এসছে এবং হচ্ছে যে বিজ্ঞানীরা যে প্রকৃতির রহস্য, সেই রহস্যকে কিভাবে ধাপে ধাপে উন্মোচন করেছেন এখানে কিন্তু সেটা আলোচনা করা হয়েছে। তো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশকে তোমাদের বইয়ে যেগুলো উল্লেখ করা আছে, 4টা ধাপের কথা উল্লেখ করা আছে, সেগুলো আমি তোমাদেরকে একটু বোর্ডে দেখাবো এবং সেগুলো সম্পর্কে আলোচনা করব। চলো দেখে আসি। দেখো আদি পর্ব,
আদি পর্ব মানে কি, একেবারে সৃষ্টির শুরু থেকে পদার্থবিজ্ঞান যে কি করে কিভাবে এসছে সেটা হচ্ছে আদি পর্ব, মানে একেবারেই প্রাথমিক যে পর্বটা সেটা হচ্ছে আদি পর্ব। এই আদি পর্বে পদার্থবিজ্ঞানে যেসব বিজ্ঞানীরা ভূমিকা রেখেছেন এবং কোন কোন কাজে ভূমিকা রেখেছেন আমি তোমাদেরকে এখানে একটি চার্ট বলা যেতে পারে, যে চার্টের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে সংক্ষেপে দেখিয়েছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু খাতায় লিখে নিতে পারো। এটা কিন্তু বলা যায় যে অ্যাট এ গ্লেন্স, মানে এক নজরে মনে রাখার জন্য কিন্তু খুব কাজে আসবে। দেখো এখানে গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান, মানে আদি পর্বে এই এই সকল ক্ষেত্রে বিজ্ঞানীরা কিন্তু অবদান রেখেছেন। যেমন উদাহরণস্বরূপ দেখো, গ্রিক বিজ্ঞানী থেলিস তিনি কি করেছিলেন, যে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী এবং লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে তিনি মতামত দিয়েছিলেন বা ধারণা দিয়েছিলেন। তারপরে এসছেন ডেমোক্রিটাস, তিনি কিন্তু পরমাণুর গঠন বা ক্ষুদ্রতম কণিকা যেটাকে বলে কিনা অ্যাটম, সেটা নিয়ে আলোচনা করেছেন। তারপরে হচ্ছে আর্কিমিডিস, তিনি তরলের ঊর্ধ্বমুখী বলের কথা বলেছেন। ভারতের আর্যভট্ট শূন্যের ব্যবহার, অর্থাৎ আমরা যে সংখ্যা, যে শূন্য সংখ্যাটা যে ব্যবহার করি সেটার আসলে ব্যবহারের কার্যকারিতা নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। আল খোয়ারিজমি, তিনি একজন মুসলিম বিজ্ঞানী, তিনি হচ্ছে আল জাবির গ্রন্থে কিন্তু অ্যালজেব্রা নিয়ে, যেটা এখন আমরা বর্তমানে গণিতে বীজগণিত বলে চিনে থাকি, সেটার ধারণা কিন্তু এই আল খোয়ারিজমির সময় থেকে বা তার ধারণা থেকেই কিন্তু এসছে। ইবনে আল খাইয়াম আলোক বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। ওমর খাইয়াম গণিতবিদ ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন এবং তিনি কিন্তু একাধারে দার্শনিকও ছিলেন। চীনা একজন বিজ্ঞানী সেনকুয়োর, তিনি চুম্বক এবং ভ্রমণের সময় যে কম্পাস নির্দেশনা দেয়, তোমরা দেখে থাকবে যে আমরা যখন ভ্রমণ করি তখন কিন্তু ঘড়ির কাঁটার মতো একটা যন্ত্র নিয়ে যাই, যেখানে আমরা যারা মুসলিম যারা নামাজ পড়ি তারা কিন্তু ওই কাঁটা দেখে নামাজ পড়ি, যারা দার্শনিক তারা কিন্তু ওটা দেখে পথ চলেন যে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে, ওখানে দুটো কাঁটা আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এই ধারণাটা কিন্তু চীনা সেনকুয়োর দিয়ে থাকেন। এই আদি পর্বের পরে যে পর্বটা এসছে সেটা হচ্ছে বিজ্ঞানের উত্থান পর্ব, মানে এটা ছিল একেবারেই প্রাচীনতম পর্ব। আর এই অবস্থানটা হচ্ছে যে একেবারে বিজ্ঞান শুরু হচ্ছে এরকম একটা পর্ব, সেটা ছিল ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী। আর সেই সময়ের যুগটাকে বলা হতো ইউরোপীয় রেনেসার যুগ। কি যুগ বলা হতো? ইউরোপীয় রেনেসার যুগ। আর এই যুগে যে বিজ্ঞানীগণ পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে বা পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তারা হলেন, দেখো কোপার্নিকাসের কথা উল্লেখযোগ্য রয়েছে। তিনি সৌরজগৎ বা তার মডেল সম্পর্কে কিন্তু ব্যাখ্যা করেছেন, অর্থাৎ সৌরজগৎ এর মাঝখানে সূর্য অবস্থান করেছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু সকল গ্রহ নক্ষত্রগুলো ঘূর্ণায়মান, এই ব্যাখ্যাটা কিন্তু তিনি দিয়েছেন বা এটা নিয়ে আলোচনা করেছেন। গ্যালিলিও হচ্ছে গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ এই সৌরজগৎ নিয়ে গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন যে কার থেকে কতটুকু, সূর্য থেকে অন্যান্য গ্রহ নক্ষত্রর দূরত্ব কতটুকু বা কে কতটুকু দূরে অবস্থান করবে, কতদিন পর পর কে কাকে প্রদক্ষিণ করবে, এটা কিন্তু গ্যালিলিও ধারণা দিয়েছেন। তারপরে এসছেন বিজ্ঞানী নিউটন, এটা তোমরা জেনে থাকবে, বিজ্ঞানী নিউটনের সূত্র। তিনি আলোচনা করেছেন বলবিদ্যা, অর্থাৎ বল সংক্রান্ত যে বিষয় আছে এবং গতিবিদ্যা, গতি সংক্রান্ত যে বিষয় আছে, বিভিন্ন রকমের গতি আছে, সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সেখানে তিনি কিন্তু কিছু সূত্র প্রদান করেছেন, এটা আমরা পরবর্তীতে জানবো। তারপরে এসছেন বিজ্ঞানী কুলম, বৈদ্যুতিক ব্যাটারি নিয়ে আলোচনা করেছেন। আমরা বিদ্যুৎ চালনা করার জন্য, যেমন ধরো টর্চ লাইট কিংবা কোনো ইলেকট্রনিক মেশিন যে চালনা করার জন্য বিদ্যুতের উপস্থিতি ছাড়া চালনা করার জন্য যে আমরা ব্যাটারি ইউজ করি, সেখানেও কিন্তু তাৎক্ষণিক বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক এই বৈদ্যুতিক ব্যাটারি কিন্তু তাৎক্ষণিক বিদ্যুতের কাজ করে, যেটা সরাসরি লাইন থেকে বা ইলেকট্রিক লাইন থেকে যেটা আসে বলে, তিনি কিন্তু বিজ্ঞানী কুলম কিন্তু সেটার ধারণা দিয়েছেন। তারপরে আসছেন বিজ্ঞানী ফ্যারাডে, যিনি তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছেন, পদার্থের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয় সেটার একটা পরীক্ষা তিনি দেখিয়েছেন। তারপরে এসছেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তিনি হচ্ছে চৌম্বকীয় তরঙ্গ নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ চৌম্বক তার চারপাশে যে তরঙ্গাকারে যে ক্ষেত্র দখল করে সেটা নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন এবং এটা কিন্তু তোমাদের বইয়েও কিন্তু আছে, পরবর্তী চ্যাপ্টারে আমরা পাবো যে এটা নিয়ে ব্যাখ্যা। এরপরে আসছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, অর্থাৎ উত্থান পর্ব থেকে কিন্তু আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে চলে এসেছি, অর্থাৎ এই সময়টা ছিল ঊনবিংশ শতাব্দীর দিকে। তো ঊনবিংশ শতাব্দীর দিকে যেসব বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে অবদান রেখেছেন,
যার নাম না বললেই নয়, তিনি হচ্ছে বিজ্ঞানী ডাল্টন, পারমাণবিক তত্ত্ব প্রদান করেছেন। আর এই কারণে কিন্তু হচ্ছে আমরা দেখবে তোমরা রসায়নে মৌলের ইলেকট্রন বিন্যাস বা মৌলের পর্যায় সারণী এগুলো কিন্তু আমরা জানতে পারবো, বা মৌলের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে দেখো রাদারফোর্ড, যিনি পরমাণু মডেল দিয়েছেন, মানে পরমাণু কিভাবে অবস্থান করে বা তার পরমাণুর মধ্যে ইলেকট্রন সমূহ কিভাবে অবস্থান করে, তিনি কিন্তু সেটা দেখানোর চেষ্টা করেছেন। ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে তিনি কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন। আইনস্টাইন একটি স্পেশাল থিওরি দিয়েছেন, যেটা সারা বিশ্ব সবাই জানে, হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে কিনা E=mc² আকারে লেখা হয়। অর্থাৎ ভর থেকে, কোনো বস্তুর ভর থেকে কি করে শক্তিতে যাওয়া যায়, আবার শক্তি থেকে কি করে ভর পাওয়া যায়, এটা কিন্তু সেই আইনস্টাইনের সূত্র দিয়ে আমরা কিন্তু জানতে পারি। তারপরে আছে বিজ্ঞানী রন্টজেন, যিনি কিনা এক্স-রে আবিষ্কার করেছেন, যে আমরা যদি হাত পায়ে বা শরীরে কোনো অঙ্গে ব্যথা পাই, তাহলে কিন্তু একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা রশ্মি প্রেরণ করা হয়, যেটা দিয়ে যদি আমাদের কোনো হাড় ভেঙে যায় বা কোনো অঙ্গ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এটার মাধ্যমে কিন্তু আমরা এক্স-রের মাধ্যমে কিন্তু সেটা ধরা পড়ে বা আমরা জানতে পারি। তো বিজ্ঞানী রন্টজেন কিন্তু এই এক্স-রে রশ্মিটা বা এক্স-রে সিস্টেমটা তিনি আবিষ্কার করেছেন। এরপরে এসেছেন বিজ্ঞানী বেকেরেল, তিনি তেজস্ক্রিয় বিকিরণ, কোনো বস্তু থেকে কিভাবে তেজস্ক্রিয় পদার্থ বিকিরিত হয় বা বিচ্ছুরিত হয়, সেটা কিন্তু বিজ্ঞানী বেকেরেল আবিষ্কার করেছেন। এই সকল বিজ্ঞানীরা কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা করেছেন। আর এরপরে আছে হচ্ছে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, একেবারে খুবই সম্প্রতি যে বিষয়গুলো ঘটেছে সেটা হচ্ছে এক্সিলারেটর তৈরি। তো স্ট্যান্ডার্ড মডেল নামের একটা মডেলের উপর ভিত্তি করে এক্সিলারেটর তৈরি করা হয়েছে, যেই মডেলে এখানে এক্সিলারেটরে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যায়, কিন্তু এই কণাগুলোর ভরের ব্যাখ্যা দেওয়া যায় না। তো কণাগুলোর ভরের ব্যাখ্যা দেওয়া যায় না বিধায় এই কণাগুলোর নতুন একটি নাম বিজ্ঞানীরা দিতে চেয়েছে, সেটা হচ্ছে হিগস বোজন কণা। তারপরে আসছে বিজ্ঞানী হাবল, যিনি বিগ ব্যাং এর ব্যাখ্যা দিয়েছেন, এটা তোমরা সবাই জেনে থাকবে। এরপরে হচ্ছে কঠিন পদার্থের বিজ্ঞান নিয়েও বিজ্ঞানীরা আলোচনা করেছেন, এবং এই কঠিন পদার্থের নিয়ে আলোচনা করার সময় বিজ্ঞানীরা অর্ধপরিবাহী যে পদার্থসমূহ আছে সেটা নিয়ে ধারণা প্রদান করার চেষ্টা করেছেন। তো এই ছিল পদার্থবিজ্ঞানের যে ইতিহাস বা বিজ্ঞানীদের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বর্তমান রূপ কিভাবে নিয়েছে পদার্থবিজ্ঞান, সেটির একটি সংক্ষিপ্ত প্রকাশ বা সংক্ষিপ্ত ধারণা। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই এই বিষয়ে মোটামুটি বুঝতে পেরেছো যে আসলে পদার্থবিজ্ঞান কি, তার পরিসরগুলো কি, বা কোন কোন ক্ষেত্রে পদার্থবিজ্ঞান অবদান রেখেছে, এবং এটার ক্রমবিকাশ কিভাবে হয়েছে, বিজ্ঞানীরা কিভাবে ধাপে ধাপে এগিয়ে আধুনিক সভ্যতার মাঝে পদার্থবিজ্ঞানকে নিয়ে এসছেন, এটা তোমরা জানতে পেরেছো। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী থেকে আলোচনা করব।